মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার সপ্তদশাধিকশতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম বসুদেব পুত্র কৃষ্ণের পরাক্রম দিনে দিনে বেড়েই চলেছে এবং কংস অনেক চেষ্টা করেও কিছুতেই কৃষ্ণকে হত্যা করাতে পারেননি। অবশেষে একটু ভীত হয়েই কংস ভোজ বৃষ্ণি সংঘের কর্তা ব্যক্তিদের এক জরুরি সভায় ডাকলেন। যাই হোক, কংস বিপদে পড়ে মিটিং ডেকেছেন এবং নিজের হাতে ক্ষমতা কুক্ষিগত করায় ভোজ বৃষ্ণি সংঘের মুখ্যরা তাঁর ওপর মোটেই সন্তুষ্ট ছিলেন না। বিশেষত তাঁদের অন্যতম সংঘ মুখ্য বসুদেবের ওপর যেভাবে অত্যাচার চলছিল তাতে তাঁরা নিজেদের মর্যাদা সম্বন্ধেও নিশ্চিন্ত ছিলেন না। কংসের একনায়কতন্ত্রী মনোভাব অন্যান্য সংঘ মুখ্যদের বিপ্রতীপভাবে সংঘবদ্ধ করে তুলছিল, যদিও এখনও পর্যন্ত তাঁরা কংসের বিরুদ্ধে সোচ্চার হননি এবং এখনও পর্যন্ত তাঁরা কংসের অনুগামিতা আচরণ করে এসেছেন ভয়ে এবং ত্রাসে। কিন্তু এতদিনে তাঁরা বুঝতে পেরেছেন যে কংসের মনেও একটা ভয় এসেছে। বারবার গুপ্ত হত্যার চক্রান্ত তাঁর বিফল হচ্ছে। অতএব সংঘমুখ্যরা এখন কিছুটা রাজনৈতিকভাবে তৎপর এবং এতদিন তাঁরা যা পারেননি সেই বসুদেবের পাশে এখন তারা দাঁড়াবার সাহস পাচ্ছেন। মহাভারতে যখন যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ করার ইচ্ছে হলো তখন তিনি কৃষ্ণকে দ্বারকা থেকে ইন্দ্রপ্রস্থে ডেকে নিয়ে এসেছিলেন। সেই সময় কৃষ্ণ যুধিষ্ঠিরকে জরাসন্ধের ভয় দেখালেন এবং সেই সঙ্গেই তাঁর জামাই কংসের কথাও উঠল। কৃষ্ণ জানিয়েছিলেন জরাসন্ধের দুই মেয়ে অস্তি আর প্রাপ্তিকে বিয়ে করার পর থেকে কংস শ্বশুরের মদত পেয়েছেন এবং সে মদতেই আমাদের জ্ঞাতিগোষ্ঠীর সংঘমুখ্যদের সম্পূর্ণ দাবিয়ে রেখে নিজের ক্ষমতা ভোগ করছিলেন। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, আমাদের জ্ঞাতিগোষ্ঠীর ওপর কংসের অত্যাচার এমন জঘন্য পর্যায়ে উঠল যে ভোজকুলের পীড়িত রাজন্য বৃদ্ধরা সকলে এসে আমাদেরই ধরলেন একটা উপায় ঠিক করে নিজেরা মুক্তি পাবার জন্য। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, এই যে কৃষ্ণ বললেন জ্ঞাতিরা আমাদেরই এসে ধরলেন বা আমাদেরই শরণ নিলেন, এ কথাটার একটা গভীর তাৎপর্য আছে। কৃষ্ণ তখনও মথুরায় এসে পৌঁছননি, তিনি তখনও বৃন্দাবনেই আছেন, কিন্তু ইতিমধ্যে কৃষ্ণের প্রভাব বেড়েছে এবং কংস প্রেরিত মৃত্যুদূতদের ধ্বংস সাধন করে তিনি এখন ব্রজভূমির রক্ষক পরিত্রাতা হিসেবে পরিচিত হয়ে গেছেন। কিন্তু তবু এ কথা ভাবা এ মুহূর্তে ঠিক হবে না যে ভোজকুলের সংঘমুখ্য রাজন্য বৃদ্ধরা বৃন্দাবনে এসে কৃষ্ণকে বললেন কংসের বিরুদ্ধে একজোট হবার জন্য। ঘটনা হলো কংসের বিরুদ্ধে একজোট হবার প্রক্রিয়াটা শুরু হয়েছিল মথুরাতেই এবং তা হয়েছিল বসুদেবকে কেন্দ্র করে। কংসের অত্যাচারিত সংঘমুখ্যদের মধ্যে বসুদেবই ছিলেন প্রধান এবং অন্যতম। অন্যদিকে কংসের পিতা হওয়া সত্ত্বেও উগ্রসেন যেখানে পুত্রের হাতে লাঞ্ছিত হয়েছেন সেখানে তিনি ভোজ রাজন্য বৃদ্ধদের নিজের অনুকূলে এবং কংসের বিরুদ্ধে নিয়ে আসতে চাইবেন, তাতে আশ্চর্য কি? কংস এবং জরাসন্ধের বিরুদ্ধে যদুকুলের মুখ্যরা কিভাবে সংগঠিত হয়েছিলেন সে কথা বলতে গিয়ে কৃষ্ণ বারবার নিজেদের বিশাল জ্ঞাতিগোষ্ঠীর কথা বলেছেন আমাদের সবাইকে ধরলে আমাদের জ্ঞাতিগোষ্ঠীরা সকলে মিলে 18,000 ভাই আছি, আমাদের 18টা গোষ্ঠী। কংসের মৃত্যুর পর জরাসন্ধের মোকাবিলা করার জন্য আমরা এই 18টা কুলের লোক একসঙ্গে বসে মন্ত্রণা করতে বসেছিলাম। এই 18টা ভোজ গোষ্ঠীর একত্রিত হওয়া নিশ্চয়ই প্রকাশ্যে হয়নি। কৃষ্ণ পিতা বসুদেবের নেতৃত্বে তলায় তলায় তাঁরা একজোট হচ্ছিলেন। কংস এই ব্যাপারটা আঁচ করতে পেরেই আজ রাত্রিতে জরুরি মিটিং ডেকেছেন। সভার শুরু থেকেই কংস একেবারে বিনীতভাবে বলা শুরু করলেন, দেখুন মহাশয়রা, যে কোনো করণীয় বিষয়ে আপনাদের অভিজ্ঞতা প্রচুর। বেদ ধর্ম লোকধর্ম সবই আপনারা জানেন, আপনারা বিদ্বান। সমস্ত জগতের মানুষ আপনাদের শ্রদ্ধা করে দেবতার মতো। আপনাদের চরিত্রবৃত্তিতে দম্ভ অহংকার নেই কোনো, এবং সভাস্থলে রাজার সঙ্গে মন্ত্রীদের যে গুপ্ত মন্ত্রণা চলে তাও আপনারা বাইরে প্রকাশ করেন না। নীতি নিয়ম আইন কানুন আপনারাই ব্যাখ্যা করেন এবং এই জগতে রাজনীতিবিদ যত আছেন
তাদের মধ্যে আপনারাই হলেন নেতার মতো। শত্রু রাষ্ট্রের মধ্যে ভেদ সৃষ্টি করার ক্ষমতা যেমন আপনাদের আছে, তেমনি শরণার্থী ব্যক্তিদের কাছে আপনারা আছেন ত্রাতার মতো। সভায় উপস্থিত সুধী গুণী ভোজ বৃষ্ণীদের সম্বন্ধে এইরকম বহুতর প্রশংসা করলেন কংস। সুমধুর ভণিতা শেষ করে কংস এবার বললেন, এই যদুকুল যখন নিজের মর্যাদা থেকে ভ্রষ্ট হয়েছিল, তখন আপনারাই এই মহান কুলকে পুনরায় মর্যাদায় প্রতিষ্ঠা করেছিলেন। আমি জানি আপনারা সব ব্যাপারে সুযোগ্য ব্যক্তিত্ব এবং সবসময় আপনারা আমার মনের অনুকূল কাজ করেন, কিন্তু আজকে কি এমন ঘটনা ঘটল যে আপনারা থাকতেও নানা অনর্থ যেখানে আমাকে ব্যাকুল করে তুলছে, সেখানে আপনারা আমার বিপদকে উপেক্ষা করে চলেছেন বলে মনে হচ্ছে। আপনারা কি জানেন না যে বৃন্দাবনের ব্রজভূমিতে নন্দগোপের যে ছেলেটা জন্মেছে, দিনে দিনে তার বারবারন্ত হচ্ছে এবং সে আমার রাজশাসনের মূল ধরে টান দিচ্ছে? মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। কৃষ্ণ যে কংসের জীবনে বিরাট রাজনৈতিক অনর্থ তৈরি করেছেন, এই খবরটা সভাস্থলে নিবেদন করাটা মোটেই আসল উদ্দেশ্য নয় কংসের। কিন্তু এই অনর্থ সৃষ্টির পেছনে তার রাজ্য শাসনের অন্তরালে যে এক গভীর ষড়যন্ত্র চলছে, এবং সেই ষড়যন্ত্র যে তিনি ধরতে পারেননি, মন্ত্রণা করতে গিয়ে সেই কথাটাই প্রধানভাবে নিবেদন করেছেন কংস। কংস বলেছেন, আজকে আমি মনে করি যে আমার হিত ভাবেন এমন কোনো সুযোগ্য মন্ত্রী নেই আমার হাতে। এমনকি যেসব গুপ্তচরকে রাজার চক্ষু বলে বর্ণনা করা হয়, তাও বুঝি নেই। অতএব চরচক্ষুহীন রাজাকে তো অন্ধই বলা যায়। এমন যদি অমাত্য সহায়হীন চরচক্ষুহীন শূন্য অবস্থা না হতো আমার, তাহলে কি কারো পক্ষে সম্ভব হতো একটি জলজান্ত ছেলেকে এই মথুরাপুরীর সীমানার বাইরে নিয়ে গিয়ে বৃন্দাবনে ওই নন্দগোপের ঘরে লুকিয়ে রাখার? নন্দগোপের ঘরে একটি বালককে লুকিয়ে রাখার চক্রান্তটা যে মথুরাপুরীতে বসেই করা হয়েছে, সে ব্যাপারে কংস ইতিমধ্যে নিশ্চিন্ত হয়ে গেছেন এবং তার সন্দেহের অঙ্গুলি বসুদেবের দিকেই সংকেতিত। তবে এই যে সন্দেহ স্পষ্ট করে বলার আগে কংস বললেন, আজ আমার সুযোগ্য মন্ত্রীরা কেউ আমার পাশে নেই, আজ আমি শূন্য অসহায় অবস্থায় আছি। এই কথাটায় কংসের একটা হতাশা ধরা পড়ছে। তিনি বুঝতে পারছেন যে অন্ধক ভোজের সংঘমুখ্যরা, যাঁরা তার রাজসভায় মন্ত্রীর কাজ করছেন, তারা অনেকেই আর তার সঙ্গে নেই। তাঁরা তলায় তলায় অত্যাচারিত বসুদেবের সঙ্গে যোগ দিয়েছেন। পুতনা থেকে আরম্ভ করে কৃষ্ণের কালীয়নাগ দমন, ইন্দ্রযজ্ঞ স্তব্ধ করে গো পূজার প্রবর্তন এবং শেষমেশ তাঁর হাতে অরিষ্ট বৃষভের প্রাণনাশের কথা উল্লেখ করে কংস বিস্ময় প্রকাশ করে বললেন, আমি বুঝতে পারছি না যে এই বালক কৃষ্ণের মধ্যে কোনো ভূতের আবেশ ঘটেছে কিনা, নাকি সে কোনো দেবতার ছেলে। কংস বলছেন, কৃষ্ণের এই বারবারন্তের পিছনে আমার সমস্ত সন্দেহ গিয়ে পড়েছে এই বসুদেবের ওপর। কংস এটা বুঝতে পেরেছেন যে প্রধানত বসুদেবের বুদ্ধিতেই মথুরার কুলসঙ্গের রাজনীতি তার বিরুদ্ধ খাতে বয়ে চলেছে। কংস বসুদেবকে একঘরে করার কুমতলব নিয়ে অন্যান্য ভোজ বৃষ্ণী মুখ্যদের সগৌরবে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে বলছেন, আজকে এই বসুদেবের বিশিষ্ট বুদ্ধিতেই আমরা সকলে কাতর হয়ে পড়েছি। কংস বললেন, আমার কাছে খবর আছে, এই কৃষ্ণের বারবারন্ত হবার জন্য বসুদেবই দায়ী। সম্প্রতি খট্টাঙ্গ বনে দেবর্ষি নারদের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি আমাকে জানিয়েছেন যে দেবকীর যে বিশেষ গর্ভটি নষ্ট করার জন্য আমি যত্ন নিয়েছিলাম, রাতের অন্ধকারে বসুদেব সে বুদ্ধি বিফল করে দিয়েছে। বৃন্দাবনের যশোমতীর মেয়ের সঙ্গে নিজের ছেলে পাল্টাপাল্টি করে বসুদেব আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। কংস নারদের কথার প্রমাণে আরও জানালেন যে পুতনা থেকে অরিষ্ট বৃষভের হত্যা সবই কৃষ্ণের কাজ এবং এই কৃষ্ণ বসুদেবের ছেলে। আমার সমস্ত বিপদের কারণ সেই কৃষ্ণই। লোকে বলে নারদের কাজ ঝগড়া লাগানো,
কিন্তু আসলে নারদ এমনই একটা ইনস্টিটিউশন যিনি অবশ্য ঘটনীয় কর্মকে ত্বরান্বিত করেন। নারদের কথার সূত্র ধরেই আজ এই জরুরি মিটিং, এবং সেখানে কংস বসুদেবকে সবার সামনে অপমান করে বললেন, এটা কেমন ব্যবহার বসুদেব? কাক যেমন যার মাথার ওপর বসে থাকে তারই চোখে ঠক্কর দেয়, ঠিক তেমনি তুমি আত্মীয় স্বজন জ্ঞাতি বন্ধু নিয়ে আমারই পাশে বসে আমারই খাচ্ছ, আবার ওদিকে আমারই মূল উপড়ে ফেলার চেষ্টা করছো। বসুদেবকে চরম ধিক্কার দিয়ে কংস বললেন, দেখো বসুদেব, ভ্রূণ হত্যা, স্ত্রী হত্যার পাপ থেকেও নানা প্রায়শ্চিত্ত করে মুক্তি পাওয়া যায়, কিন্তু আত্মীয় বন্ধুর সঙ্গে যে মানুষ কৃতজ্ঞতার আচরণ করে তার মতো পাপী আর দুনিয়ায় নেই। অন্তরের মধ্যে কৃতজ্ঞতা আর বাইরে প্রীতির ভাব করে একজন নিষ্পাপ মানুষের ওপর যারা পাপ আচরণ করে তাদের গতি নরকে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথায় অষ্টাদশাধিকশতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।